বন্ধুরা, আপনারা জীবনে হয়তো অনেক সিনেমা দেখেছেন। সেটা হতে পারে হিন্দি, তামিল, ইংলিশ কিংবা বাংলা। আবার এমন কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো আজীবন আমরা বুকে আগলে রাখি, মনে রাখি। বহুদিন ধরে মনের ভিতর গেঁথে রাখি। আর মনে গেঁথে রাখার মতোই একটি সিনেমা সাইয়ারা। যে সিনেমাটা ইতিমধ্যে দর্শকের মধ্যে ঝড় তুলেছে। বন্ধুরা, আজকে সাইয়ারা সিনেমার গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, গল্পটা নিয়ে কথা বলার আগে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক সাইয়ারা সিনেমার মূল গল্পে। বাণী মাত্রা নামের এক মেয়েকে দিয়ে গল্পটা শুরু হয়ে যায় এবং দেখা যায় বাণী কোর্টে দাঁড়িয়ে আছে তার পরিবারের সকলকে নিয়ে। বাণী নিজের প্রিন্সে মাহিষের জন্য অপেক্ষা করছে। এভাবে বাণী অনেকক্ষণ অপেক্ষা করে। অপেক্ষা করার পরেও মাহিষ এলো না। কিন্তু মাহিষ না আসলেও মাহিষের ফোন কল আসে। ফোন কলে মাহিষ বাণীকে জানায় তার প্রমোশন হয়েছে। এই প্রমোশনের জন্য মাহিষকে লন্ডনে পাঠানো হচ্ছে। এটা শুনে বাণী অনেক খুশি হয় এবং খুশি হয়ে বাণী মাহিষকে বলল, এটা তো অনেক খুশির খবর, তাহলে আমরা পরে বিয়ে করি। কিন্তু এদিকে মাহিষ তখন অন্য আরেকটি মেয়েকে ভালোবাসে এবং মাহিষ সেটা বাণীকে ফোন কলে জানিয়ে দেয় এবং বলে সে বাণীকে বিয়ে করতে পারবে না। এটা শোনার পর বাণী মনে অনেক কষ্ট পায় এবং কয়েক সপ্তাহ কেঁদে কেঁদে নিজের মনকে সান্ত্বনা দেয় এবং বাণীর পরিবারও বাণীর আগের জীবনে ফিরে আনার অনেক চেষ্টা করে। এভাবে কেটে যায় বাণীর জীবনে ৬টি মাস। ৬ মাস কেটে গেলে বাণী মাহেশকে এখনো ভুলতে পারে নাই। তাই বাণী এখনো মন খারাপ করে ঘরে বসে থাকে। বাণী লেখালেখি করতে ভালোবাসতো। এভাবে চলতে থাকে বাণীর জীবন। হঠাৎ করে বাণীর জার্নালিস্টের চাকরির জন্য অফার পায়, কিন্তু বাণী এই চাকরি করতে কিছুতেই রাজি হচ্ছিল না। তার পরিবার অনেক কষ্ট করে বাণীকে রাজি করায়। অবশেষে বাণী রাজিও হয়ে যায়। বাণী জার্নালিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। হঠাৎ করে যাওয়ার পথে বাণী একটি ছেলেকে দেখতে পায়। এক হাতে বাইক চালাইতেছে আর এক হাত দিয়ে সিগারেট লাগাইতেছে। তারপর বাণী ইন্টারভিউ দিতে অফিসে চলে যায়। আর এই ইন্টারভিউর জন্য বাণী মোটেও প্রস্তুত ছিলেন না। তবু অনেক কিছুর পরে বাণীর চাকরিটা হয়ে যায়। বাণী অফিসে ঢোকার আগে তার ডায়েরিটা ভুলবশত বাইরে রেখে যায়। আর ডায়েরিটা সেই ছেলেটি পেয়ে যায় এবং সেই ডায়েরিটা বাণীকে দিয়ে দেয়। তখন বাণী ছেলেটির নাম জানতে চায়। ছেলেটি ঠিক তখনই বলে একটু পরেই জানতে পারবে। আর ইনি হচ্ছেন ক্রিস কাপুর, একজন মিউজিশিয়ান। গান গাইতে অনেক ভালোবাসে এবং তার গান নিয়ে কেউ ব্যাড কমেন্ট করলে ক্রিস কাপুর রেগে গিয়ে তার গায়ে হাত তুলতো। যাই হোক, ক্রিস কাপুর বাণীর ডায়েরিটা ফিরিয়ে দিতে আসে। ক্রিস ডায়েরি থেকেই তার নাম জানতে পারে, বাণী বাত্রা। হঠাৎ করে ক্রিস অফিসের এইচআরকে মারধর করছে। বাণী সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইচআরকে মারার কারণ হচ্ছে সে ক্রিসের গানকে খারাপ রিভিউ দিয়েছিল। তাই ক্রিস রেগে গিয়ে এমন কাণ্ড করে বসে। তখন ক্রিস সেখান থেকে চলে গিয়ে বন্ধুদের কাছে চলে যায়। এক পর্যায়ে বন্ধুদের সাথেও ক্রিস অনেক রাগারাগি করে ফেলে। তার কারণ ক্রিসের ধারণা তার বন্ধুরা খারাপ রিভিউ দেওয়ার পিছনে হাত ছিল। এর ফলে ব্যান্ড মেম্বাররা সবাই অফিস থেকে চলে যায়। কিন্তু ক্রিস রাগী হলেও হাল ছাড়ে না। একাই গিটার হাতে নিয়ে স্টেজে ওঠে এবং অসাধারণ একটা গান গায়। এই গান গাওয়ার পর থেকে অনেকে বুঝতে পারে যে সে একজন প্রতিভাবান গায়ক। প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপারের সাথে যোগাযোগ করার জন্য ক্রিস চলে যায়। কিন্তু প্রিন্স অনেক বড় সেলিব্রিটি হওয়ায় ক্রিসের সাথে দেখা হয় না। কিন্তু প্রিন্সের সাথে কথা হয়। আর হঠাৎ করে ক্রিস দেখতে পায় বাণীকে। মূলত বাণী এখানে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নিতে, কিন্তু বাণী কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারতেছিল না। ঠিক তখনই ক্রিস বাণীকে ভিতরে নিয়ে আসে। তো সেই ডায়েরিটাকে বাণী ক্রিসের হাতে রেখে চলে যায়। ডায়েরির কিছু ছেঁড়া পাতায় কিছু কবিতার লাইন লেখা ছিল। আর সেই লাইনগুলো নিয়ে ক্রিস একটা গান গেয়ে ফেলে। আর প্রিন্স সেই ছেঁড়া পাতায় ২-৪ লাইন গান শুনেই মুগ্ধ হয়ে যায়। আর ঠিক তখনই প্রিন্স ক্রিসকে বলে, এই গানের আমি ফুল ভার্সন চাই। তখন ক্রিস বাণীর কাছে চলে যায় এবং বাণীকে বলে, তুমি এই গানটার পুরোটা লিখে দাও। বাণী তখন রাজি হচ্ছিল না। তখন ক্রিস বাণীকে একটা প্রস্তাব দেয়, তুমি যদি গানটা পুরোটা লিখে দাও তাহলে তোমার সাথে প্রিন্সের ইন্টারভিউয়ের জন্য সুযোগ করে দেব। আর ঠিক তখনই বাণী রাজি হয়ে যায়। আর এই ফুল গানটা লিখতে বাণীকে অনেক পরিশ্রম করতে হয়। ২-৪ লাইন করে বাণী গান লিখতো আর সেটা ক্রিস গেয়ে ফেলতো। হঠাৎ করে একদিন ক্রিসের অনেক মন খারাপ দেখতে পায় বাণী। আর তার কারণ ক্রিসের বাবা একজন নেশাখোর। আর এই নেশার কারণেই তার অনেক বড় একটি রোগ হয়েছে। আর বাবার চিকিৎসার জন্য ৯ লাখ টাকা প্রিন্সের কাছ থেকে নিয়ে পুরো গানটার মালিক প্রিন্সকে করে দেয়। এর পরপরই শুরু হয় প্রিন্সের স্টেজ শো। সেখানে উপস্থিত হয় প্রিন্স এবং বাণী, তাও আবার আলাদা আলাদাভাবে, এবং সেই গানটা মানুষের মনে অনেক জায়গা করে নেয়। লাখো মানুষের ভিড়ে দেখা হয় ক্রিস আর বাণীর। তারপর ক্রিস আর বাণী একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং তাদের জীবনে চলে আসে কিছু রোমান্টিক মুহূর্ত। প্রিন্স নিজের ভুল বুঝতে পেরে ফিরে যায় আগের ব্র্যান্ড বন্ধুদের কাছে এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। এবং প্রিন্স তখন তাদেরকে বলে, আমরা দেখিয়ে দেব গান কিভাবে গাইতে হয়, এবং এই ব্যান্ডেই যুক্ত হয়ে যায় বাণী। এরপরেই বাণী অসাধারণ কিছু লিরিক্স লেখা শুরু করে এবং শুরু হয়ে যায় ক্রিস বাণীর গানের জীবন।
প্রথম গানটির জন্য ক্রিসের টিমকে অনেক পরিশ্রম করতে হয়। পরে গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করার প্রথম দিনেই গানটি ভাইরাল হয়ে যায়। আর গানটির ভাইরাল হওয়ার পুরো কৃতিত্ব যায় বানির কাছে। এরপর বানি আর ক্রিস একে অপরকে আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করে। হঠাৎ করে বানির পরিবার ক্রিস এবং বানির ভালোবাসার কথা জেনে যায় এবং বানির পরিবার অনেক রেগে যায়। তার কারণ কিছুদিন আগে বানি ভালোবাসার কারণে অনেক ভেঙে পড়েছিল। আর তখনই বানির পরিবার বানিকে বিয়ে করতে বলে। ক্রিস রাজি হয়ে যায়, কিন্তু তখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না বানি। তাই বানি আর ক্রিসের বিয়ে ওখানেই আটকে যায়, কিন্তু তাদের ভালোবাসা দুজনের মধ্যে থেকে যায়। হঠাৎ করে বানি একদিন অসুস্থ হয়ে হাসপাতালে চলে যায় এবং অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে বানি। ওদিকে ক্রিস গোয়াতে বন্ধুদের সাথে ভিডিও করতে যাচ্ছিল, আর সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলছে। ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে। সকল বন্ধু বান্ধব মিলে আনন্দে উল্লাস করছে। কিন্তু বানি কিছু টেস্ট করার জন্য আবারও হাসপাতালে চলে যায়। টেস্টগুলো করার পর ডাক্তার বানিকে অনেক বড় একটা দুঃসংবাদ দেয়। দুঃসংবাদটা এই যে বানির অ্যালজাইমার নামক একটি রোগ ব্যাধি তার শরীরে প্রবেশ করেছে। আর এই অ্যালজাইমার রোগ হলে মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলে যেতে থাকে। বানি নিজেই তখন বুঝতে পারে যে আসলে সে অনেক কিছু ইতিমধ্যেই ভুলে গেছে, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। তখন বানি ক্রিসের কথা ভাবতে থাকে এবং অনেক ভেঙে পড়ে যায়। আর ঠিক তখনই বানির সামনে ক্রিস এসে বলে, আমি এখন অনেক বড় তারকা হয়ে গেছি, তোমার স্বপ্ন বানি পূর্ণ হয়েছে। ক্রিস কাপুর তখন বানিকে বলে, বর্তমানে আমি দেশের বড় একজন সেলিব্রিটি, চলো তাহলে এবার বিয়ে করে ফেলি। কিন্তু বানি এবারও রাজি হয়। বানি তখন ক্রিসের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে। বানি ক্রিসকে রোগের কথা বলতে গেলে ক্রিসের খুশি দেখে বানি কিছুই বলতে পারে না। পরের দিন বানি অফিসে গেলে হঠাৎ পূর্বের এক্স মাইশকে দেখতে পায় এবং পূর্বের সব স্মৃতি দুজনের মনে পড়ে যায়। এত সব হওয়ায় ক্রিস কিছুই জানতো না। ক্রিসের দিল্লিতে একটা কনসার্ট আছে এবং বলে এটা অনেক বড় একটা সুযোগ। তখনও বানি চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিসের কথা শোনে। ক্রিসকে হাসি মুখে দেখে বানি তার রোগের কথা ক্রিসকে কিছুতেই বলতে পারছে না। বানি তখন জানতো এই মুহূর্তে যদি ক্রিসকে তার রোগের কথা বলে তখন তাহলে ক্রিসের স্বপ্ন কিছুতেই পূর্ণ হবে না। এইভাবেই বানি আসলে তার রোগের কথাটি ক্রিসকে কখনোই বলতে পারেনি। এবং রোগের কথা ক্রিস যদি জানে তাহলে ক্রিস কিছুতেই কনসার্ট করতে যাবে না, কারণ বানি জানে ক্রিস আসলে বানিকে কতটা ভালোবাসে। এই অবস্থায় ক্রিস চলে যায় এয়ারপোর্টের দিকে, বানি চলে যায় পার্টির দিকে আবার দেখা হয় মাহেশের সাথে। আর মাহেশকে দেখা মাত্রই বানির আগের সব পুরনো স্মৃতি চলে আসে। বানি তখন মাহেশকে বলে, আমরা তো বিয়ে করবো তাই না? কিন্তু এদিকে মাহেশের চাওয়াটা ছিল কিন্তু বানির প্রতি অন্য কিছু। মাহেশের স্ত্রী সেই পার্টিতে উপস্থিত ছিল। বানি যখন আবারও মাহেশকে বিয়ের কথা বলে তখনই মাহেশ ধাক্কা মেরে বানিকে ফেলে দেয়। তখনই ব্যাগ মোবাইল সবকিছু ফেলে বানি পার্টি থেকে বাড়ি চলে যায়। আর এদিকে ক্রিস বানিকে কল করে, কিন্তু রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই সিকিউরিটি গার্ড ক্রিসকে সকল ঘটনা খুলে বলে। ক্রিস এটা শুনে ফ্লাইট মিস করে ছুটে চলে আসে পার্টিতে এবং বানির ফেলে যাওয়া ব্যাগ আর মোবাইল নিয়ে নেয়। তখনই ক্রিস ব্যাগে থাকা বানির রিপোর্ট দেখতে পায় আর জানতে পারে বানির গোপন রাখা রোগের কথা। ক্রিস তখনই বুঝতে পারত বানির চলাফেরা কেন এমন ছিল। এরপর বানি আর ক্রিস একে অপরের সাথে মুখোমুখি হয়। দুজনের মধ্যে অনেক কথা হয়। বানি তখন ক্রিসকে বলে, তোমার সাথে আমার যায় না, তুমি আমাকে ভুলে যাও। আমাকে ভুলে গিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো। ক্রিস তখন বানিকে বলে, তুমি মনে রাখতে পারো বা না পারো তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমার সাথে আজীবন এভাবেই থাকতে চাই। এভাবে দুজনে ভালোবাসা আরো গভীরের দিকে চলে যায়। এদিকে দিন যত যায় বানি সব ভুলতে শুরু করে। হঠাৎ করে ক্রিস আবার নতুন করে একটা কনসার্টের ডাক পায়। বানি চায় এবার ক্রিস কনসার্টে যাবে এবং আমি সামনে দাঁড়িয়ে থেকে তা উপভোগ করব। সবকিছুর আয়োজন হয় এবং ক্রিস গান গাইতে স্টেজে ওঠে। এদিকে আবারও দেখা হয় বানির সাথে মাহেশ। এবার মাহেশ বানির দুর্বলতার সুযোগ কাজে লাগাতে বানিকে একটা রুমে নিয়ে কিছু হবার আগে সেখানে ক্রিস এসে হাজির হয়ে যায়। তখন মাহেশ ক্রিসকে বলে, বানি তোমার সাথে আর থাকতে চায় না, বানি আমার সাথে থাকতে চায়। এদিকে ক্রিস জানতো এটা বানির রোগের কারণে হচ্ছে। কথা বলতে বলতে এক পর্যায়ে মাহেশ আর ক্রিসের মধ্যে মারামারি শুরু হয়। হঠাৎ পিছন থেকে বানি ছুরি নিয়ে বলে, মাহেশের গায়ে আর একটা আঘাত করলে আমি ছুরি মারতে বাধ্য হব তোমাকে। ক্রিস ভয় না পেয়ে বানির ছুরির দিকে এগোতে থাকে। বানি তখনই ক্রিসের হাতে ছুরি বসিয়ে দেয়। তখনও ক্রিস বানিকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা বলতে থাকে। এদিকে বানি অজ্ঞান হয়ে যায়। পরের দিন বানি ক্রিসকে কনসার্টের কথা বলতে থাকে। সে ভাবতো আজই বুঝি কনসার্ট, এবং বানি ক্রিসকে বলে, আজ তো তোমার কনসার্ট। এটা শুনে ক্রিস হেসে বলে, কনসার্ট তো গতকালই হয়ে গেছে। এবং ক্রিস বানিকে বলে, গতকালকের কনসার্টে অনেক কিছুই হয়ে গেছে যেটা এখন তোমার কিছুই মনে নেই। এদিকে কনসার্টের ঘটনায় অনেকে ক্রিসকে বকেছে, বন্ধু বান্ধব সবাই মিলে সিদ্ধান্তে আসে আবার সবাই নতুন করে
কনসার্ট করবে। ক্রিসও তাদের কথায় রাজি হয়ে যায় এবং বানির সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে বানিকে না পেয়ে ক্রিস তখন সমুদ্রের ধারে চলে যায়। ক্রিস সেখানেও বানিকে খুঁজে পায় না। ক্রিস তখন অনেক কষ্ট পায় এবং চিৎকার করতে থাকে। ক্রিস এবং বানির পরিবার মিলে বানির মিসিং অভিযোগ করে। 2 দিন চলে যায়, বানির কোনো খোঁজ মেলে না। এভাবে কেটে যায় 1টি বছর। ক্রিস তখনও বানিকে ভুলতে পারে নাই। এখনো বানির অপেক্ষায় বসে থাকে ক্রিস। হঠাৎ করে একটা রিলস ভিডিওতে বানির চোখ দেখতে পায় ক্রিস। সব ফেলে ছুটে যায় ক্রিস মানালিতে, যেখানে সেই রিলসটি ভিডিও করা হয়েছে। সেখানে ক্রিস জানতে পারে বানি এক মহিলা হোস্টেলে থাকতো আর সব সময় আপনার কথাই বলতো। ক্রিস তখন বানির রুমে চলে যায় এবং একটা চিঠি পায়। চিঠিতে বানি লেখে, চিঠিটা যেন কখনো তোমার হাতে না পড়ে, আর যদি তোমার হাতে পড়ে তাহলে তুমি সব ফেলে তুমি বানির পিছনে ছুটতে থাকবে। চিঠিতে আরও লেখা ছিল ক্রিস এবং মাহেশের মারামারি এবং বানির ছুরির আঘাতে ক্রিসের কষ্ট। আর বানি এটা এক ভিডিওতে দেখে থাকে এবং সেই ভিডিওটা দেখার পর বানি ক্রিসের জীবন থেকে অনেক দূরে চলে যায়। অবশেষে ক্রিস ফিরে পায় বানিকে, কিন্তু বানি আগের সব কিছু ভুলে গিয়েছে। বানি তখন জিজ্ঞেস করে, তোমার নাম কি, তুমি কি করো? ক্রিস তখন উত্তর দেয়, আমি একজন গায়ক। ক্রিস বানিকে একটা গান লেখার কথা বলে, কিন্তু বানি কিছুতেই গান লিখতে পারছিল না। তাই বানিকে ক্রিস নিয়ে যায় পুরনো দিনের সেই ক্রিকেট মাঠে, যাতে বানির স্মৃতি ফিরে আসে। ক্রিস এভাবে অনেকবার চেষ্টা করতে থাকে, কিন্তু বানি সেই সব কিছুই মনে করতে পারে না। একের পর এক চেষ্টা করে ক্রিস অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ বানি ক্রিস কাপুর বলে ডাক দিতে থাকে। ক্রিস কাপুর তখন মনে করে হয়তো এমনিতেই বানি এমনটা করছে, কিন্তু এদিকে বানি সত্যি আগের সবকিছু মনে পড়ে গেছে। বানি কয়েকবার চিৎকার মেরে বলে, ক্রিস কাপুর আই লাভ ইউ, এবং জড়িয়ে ধরে একে অপরকে। অবশেষে ক্রিস ফিরে পায় ভালোবাসার বানিকে। এর পরবর্তী শোতে বানিকে নিয়ে স্টেজে ওঠে ক্রিস। বানি এবং ক্রিস একে অপরকে ইতিমধ্যে বিয়েও করে ফেলে এবং সবাই জানতে পারে সাইয়ারা গানের আসল মালিককে। আর এই ছিল গাইস আমাদের সাইয়ারা সিনেমা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অল্প করে বুঝাতে চাইলেও আমি কিন্তু জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। যদি সাইয়ারা সিনেমা দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে জানাবেন সাইয়ারা সিনেমা কেমন লেগেছে আপনার কাছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।